বলবো সেটা হচ্ছে লিখে দিয়েছি, দেখো 206 ইউনিট 200, সরি পেপার 206 ম্যানেজমেন্ট লাইব্রেরি সিস্টেম ম্যানেজমেন্টের ইউনিট 5। ইউনিট 5-এ যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো দেখেছো। তো তার মধ্যে আজকে অল্প মানে খুব এই জিনিসগুলো খুবই ওভারল্যাপিং এবং একটু ক্রিটিক্যাল তো অবশ্যই পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। আম, আজকে যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে পিআরটি সিপিএম মানে ওই কন্ট্রোলিং টেকনিক, সেটা ইউনিট 5 বলবো। তো আগে শুরু করছি এখান থেকে। পিআরটি সিপিএম এই এই আর যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে নেটওয়ার্ক অ্যানালিসিস, আর কি আছে, নেটওয়ার্ক অ্যানালিসিস, পিপিপি, এইগুলো দিয়ে শুরু করছি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আর চেঞ্জ ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট ইন জেনারেল, ম্যানেজমেন্ট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সেক্টর, অর্গানাইজেশনস, তার সঙ্গে আমাদের স্পেসিফিক্যালি লাইব্রেরিতে। প্রথমে বলি একটুখানি, আমি রিডিং মেটেরিয়ালস দিয়ে দেবো, তো সেগুলো ইন ডিটেলস পড়বে, পড়ে আবার পরে যদি কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বিষয়গুলো খুবই ফ্ল্যাট, জাস্ট পড়া এবং বোঝা, তার মধ্যেও হলে তো ডিসকাশন হবে। তো শুরু করছি অপারেশনাল প্ল্যানিং টেকনিক। তার মধ্যে যেগুলো আছে ওই বললাম, পিআরটি সিপিএম, নেটওয়ার্ক অ্যানালিসিস, পিপি ও পিপি তো হ্যাঁ পিইপি, এই জিনিসগুলো। ঠিক আছে, তো প্ল্যানিং কি? প্ল্যানিং সবাই জানো যে প্ল্যানিং হচ্ছে যে কিভাবে করব, কারা করবে, আর কোন একটা কাজ কিভাবে করা করা হবে, কে কে করবে, কোন সময়ের মধ্যে সেটা করতে হবে, টেন্টেটিভ টাইম ফ্রেম, ডিউরেশন, এই বিষয়গুলোকে একটা অবজেক্টিভে পৌঁছতে গেলে বা একটা গোল অ্যাচিভ করতে গেলে কিভাবে সেটা করব, এই বিষয়টা হচ্ছে পুরোপুরি প্ল্যানিং। প্ল্যানিং দু ধরনের, একটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। অপারেশনাল প্ল্যানিং মানে প্ল্যানিংটাই আমাদের ম্যানেজমেন্ট থিওরিতে এটা দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং। অপারেশনাল প্ল্যানিং হচ্ছে যে প্রতিদিন যা যা করা হয় ডে বাই ডে হিসেবে, প্রত্যেক দিনকার পারফরমেন্স, প্রত্যেক দিনকার জব টাস্ক, সেগুলো আহ, শেষ করা। স্ট্র্যাটেজিক প্ল্যানিং হচ্ছে যে একটা কি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যে ভবিষ্যতে আমাকে এই জায়গা, এখন বর্তমানে আমার ইনস্টিটিউশন বা লাইব্রেরি এই এই পরিস্থিতিতে আছে এবং আগামী কয়েক বছরে সার্টেন টাইমসে আমরা এই জায়গাতে পৌঁছতে চাই, আমি আমি এই ইমপ্রুভমেন্টটা করতে চাই। তো সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই পরিকল্পনা করতে গেলে যেভাবে এগোতে হবে, যে উম, কি বলবো পদ্ধতি বা যে ওয়ে আউট গুলোর মধ্যে দিয়ে যেতে হবে, সেই সেই পরিকল্পনাগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিটা কি হবে ইন জেনারেল। আর এটা কি বললাম যে অপারেশনাল প্ল্যানিং, অপারেশনাল প্ল্যানিং হচ্ছে একদম ডে বাই ডে, আজকে করতে হবে এটা, আজকের জন্য আজকে, আবার আজকে কাজ শেষ হয়ে গেল, তারপর পরবর্তী আগামী দিনে এইগুলো করতে হবে, এগুলো হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। তার মানে বুঝতে পারছো যে আহ, যদিও দুটো আলাদা ভাগে ভাগ করা হয়েছে, অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক, কিন্তু দুটোই কিন্তু ইন্টার রিলেটেড। এটা কিন্তু পরিষ্কার যে ভবিষ্যতের কোনো কাজ শেষ করতে গেলে কিন্তু আমাকে প্রত্যেক দিনকার কাজগুলোকে ঠিকঠাক ভাবে প্ল্যান করে ঠিকঠাক মতন ছকে নিয়ে সেগুলোকে সম্পূর্ণ করলে তবেই আমার ভবিষ্যতের কাজটা সঠিক সময়ে শেষ করতে পারবো। তো দুটো কিন্তু ইন্টার রিলেটেড, কখনোই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ। স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং যেটা বললাম, একটুখানি শুনে নাও, ওখানে লিখে দিয়েছি দেখবে। প্ল্যানিং দুটো ডিফারেন্স আছে। অপারেশনাল প্ল্যানিং কি বলছে, ফোকাসড অন সার্ভিসেস টু ইউজার্স, একবারে ইউজার ওরিয়েন্টেড সার্ভিস।
যেমন আমরা রেফারেন্সের সময়ও আলোচনা করেছিলাম যে ইউজার স্যাটিসফ্যাকশন হচ্ছে যে একদম শেষ কথা, যে তাকে কিছু সার্ভিস দিতে হবে, খালি হাতে ফিরে না যায়। আমার কাছে যদি সেই রিসোর্সটা নাও থাকে তাহলে কিন্তু সোর্সটা যেন সে অ্যাটলিস্ট পায়। রিসোর্স নাও পেতে পারে, নাও থাকতে পারে, সেলফ সাফিসিয়েন্ট ইউজার স্যাটিসফ্যাকশন কিন্তু একদম স্ট্র্যাটেজিক প্ল্যান, ফরমেশন, অপারেশন এলিমেন্টস, এগ্রিড স্ট্র্যাটেজিস, অনেক কিছু স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। টিম ওয়ার্ক, কখনো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নয়, আমি আমারটা করে নিলাম, দায়িত্ব শেষ, ব্যাস, আর কিছু করতে হবে তা নয়। সবাইকেই কিন্তু বসতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে, তবেই হবে। কোনো একটা অ্যাটেনেবল গোল সেট আউট করার পরে সেখানে যেতে গেলে কিন্তু সবাইকে নিয়ে যেতে হবে। তো হচ্ছে এগ্রিড স্ট্র্যাটেজিস, ডেভেলপমেন্ট অফ ক্লিয়ারলি আইডেন্টিফাইড গোলস উইথ ম্যানেজেবল অ্যান্ড অ্যাচিভেবল টাইম ফ্রেমস। এটা কিন্তু ঠিক যে আমি আমার 50,000 টাকা বাজেট আছে, আমার কাছে আরো 50,000 টাকা বাজেট স্যাংশন হবে, তো আমাকে বলা হলো যে 2 ঘন্টার মধ্যে আমাকে সেই ভেন্ডার, কি বলবো, আমাকে ঠিক করে অর্ডার নিতে হবে। এটা কিন্তু ইম্পসিবল, সম্ভব নয়। তো ম্যানেজেবল এবং অ্যাচিভেবল টাইম ফ্রেম, অ্যাচিভেবল আউটপুটস, লেভেল অফ ইনপুটস, মানে লেভেল অফ ইনপুটস এবং অ্যাচিভেবল আউটপুটস, এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন, মানে যে কোনো অর্গানাইজেশনে কিন্তু কিছু লেভেল থাকে, মানে ম্যানেজমেন্টের লেভেল। টপ লেভেলে কি হয়, ডিসিশন নেয়, মিডিয়াম লেভেলে সেগুলোকে প্ল্যান করে, এবং লো লেভেলে সেগুলোকে এক্সিকিউট করে। তো বলি কিন্তু সেই অ্যাচিভেবল আউটপুটটা সেই লেভেল থেকে ঠিকঠাক ভাবে আসবে। পার্টিসিপেশন অফ লাইব্রেরি স্টাফ হু ক্যারিড আউট দ্য অ্যাক্টিভিটি, সবাইকে একসাথে কাজ করতে হবে, এ তো অন্যথা হলে হওয়ার কোনো জায়গায় নেই। অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটি টু আইডেন্টিফাইড স্টাফ মেম্বার্স ফর অ্যাচিভিং আউটপুটস, ঠিকঠাক মতন দায়িত্ব সহকারে করতে পারবে, অর্থাৎ সেই কাজটা করার মতন যোগ্যতা আছে, তাকে সেই কাজটা দেওয়া। ঠিক আছে। আর কি আছে, মনিটরিং, এভালিউটিং, রিভিসিং প্ল্যান, এগুলো এগুলো তো করতেই হবে। আচ্ছা, পুওর অপারেশন প্ল্যানিং হলে কি কি হয়, মানে অপারেশনাল প্ল্যানিং, ডে টু ডে লাইফে যদি ঠিকঠাক মতন প্ল্যানিং না হয়ে থাকে তাহলে কি হয়, ক্যাওস হয়। এ তো কিছু বলার নেই, ক্যাওস হয়। হুম। আর পুরো ব্যাপারটাই ঠিকঠাক মতো আমরা অ্যাটেন্ড করতে পারবো না, সমস্যা একদম ঠিক সময়, সঠিক সময় যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা গ্রহণ করেছি, বা করা হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা পৌঁছতে পারা যাবে না। আর হচ্ছে যে ডিসলিউশনমেন্ট, মানে হচ্ছে কি বলবো, মানে একটা খুব এনথ্রিস্টিক, খুব এনথ্রিস নিয়ে কিছু কাজ করছি, হঠাৎ সেখান থেকে ভেঙে যেতে পারে, বা হচ্ছে না, প্রতিদিনকার কাজ ঠিকঠাক মতন হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই সেটা খেই হারিয়ে ফেলা, যাকে বলে আগ্রহ হারিয়ে ফেলা। ঠিক আছে। কি একটু বলি, সেটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা, মানে প্ল্যানিং গুলো প্রজেক্ট গ্রাফিক্স এর ইউনিক। এখানে বলছে যে এই যে প্রজেক্ট গুলো, মানে আমি যে যে কাজটা নেবো সেই কাজটা কিরকম হয়, যে সেপারেট অ্যাক্টিভিটিস, টাস্ক, জবস, আচ্ছা, প্রিসিডেন্স, রিলেশনশিপ, এই দুভাবে অ্যাক্টিভিটিস আর কাজগুলোকে, জব বা টাস্ক গুলোকে পুরোপুরি আলাদা করা, সেপারেট করা। আর প্রিসিডেন্স রিলেশনশিপ মানে আগে যে কাজটা আগেকার করা, সেই কাজটা আগে করতে হবে। অর্থাৎ ধরো, কি বলবো, যদি ধরো কোনো কনস্ট্রাকশনে, ধরো তো ছাদ
ঢালাই হবে, তো আগে যদি আমার 4টে দেয়াল পিলার না করি তাহলে ছাদ ঢালাই করতে পারবো না। তো অ্যাটলিস্ট দেয়াল, ওই 4টে দেয়াল বা পিলার করতেই হবে, তবেই ছাদটা ঢালাই হবে। ঠিক একইভাবে যদি লাইব্রেরিতেও ভাবি, সেম জিনিস, যে আমি কোনো বইয়ের ক্যাটালগিং ক্লাসিফিকেশন করব, আগে বইটা হাতে পাই, আগে ফিজিক্যাল রিসোর্সটা যদি আমি হাতে না পাই তাহলে সেই বইটার ক্লাসিফিকেশন ক্যাটালগিং মানে প্রসেসিং করতে পারবো না। তো সেটাই বলছে যে প্রেসিডেন্স রিলেশনশিপ, যে কাজটা আগে করা সেটাকে আগে করতে হবে। এটা অবশ্যই ম্যানেজমেন্টের পার্ট এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংও পার্ট। কোনটাকে করা, কোনটা তারপর, কোনটা তারপর, নেক্সট স্টেপ বাই স্টেপ। তিনটে জিনিসকে এখানে আমাকে প্যারামিটার্স মানে ভাইটাল কন্ট্রোল প্যারামিটার্স, তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে: টাইম, কস্ট, পারফরমেন্স। সময় শেষ করতে হবে। কস্ট কিন্তু এটা খুব ভাইটাল জিনিস, মানে টাকা পয়সার ব্যাপারে কিন্তু কোনো ছাড় নেই। আগে সেইটা দেখতে হবে যে কত কম খরচে কত এফেক্টিভ কাজ, কার্যকরীভাবে করতে পারবো এফেক্টিভলি, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আর পারফরমেন্স অবশ্যই, যে সঠিক সবার কাছ থেকে, একদম টপ টু বটম সবার কাছ থেকে, সমস্ত স্টাফের কাছ থেকে যদি ঠিকঠাক মতন পারফরমেন্স মানে না পাওয়া যায়, না আউটপুট পাওয়া যায়, কোনটাই ঠিকঠাক মতন হয় না। ফার্স্ট হ্যান্ড অবজারভেশন। আচ্ছা, এটা কি হয়, প্রসেসগুলো কি কি? ফার্স্ট হ্যান্ড অবজারভেশন অর্থাৎ যার যা দায়িত্ব, যার যে অ্যাকাউন্টেবিলিটি, সেগুলো কিন্তু ঠিকঠাক মতন সবাইকে সেই পারফর্ম করা, যে আমাকে অবজার্ভ করে। হ্যাঁ, তার আন্ডারে কিছু স্টাফ থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু পুরো ব্যাপারটা মনিটর করতে হবে। সে কিন্তু হচ্ছে রেসপন্সিবল, সেই কাজটার জন্য সে পুরোপুরি রেসপন্সিবল। যদি ভুল হয়, ভুল তার; যদি ঠিক হয় তাহলেও সে ক্রেডিট তার। ওরাল অ্যান্ড রিটিন রিপোর্টস অর্থাৎ আহ, কি বলবো মানে, উপরতলা থেকে যখন নিচের তলায় নির্দেশ যাবে, সেরকম ভাবে নিচের তলা থেকেও যেন উপরতলায় রিপোর্টটা যাওয়া হয়। টপ ম্যানেজমেন্ট যখন মিডল ম্যানেজমেন্টকে কখনো অর্ডার দিচ্ছে যে আজকে এই কাজটা তোমার শেষ করতে হবে বা এই কাজটা এইভাবে করতে হবে, তখন নিচের যে অধস্তন কর্মচারীর দায়িত্ব যে তাকে উপরতলাকে রিপোর্ট দেওয়া, যে হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেছে বা হয়নি, বা এই সমস্যা, যে যাই হোক কিছু তাকে জানাতে হবে, যাতে কোনো জায়গায় কমিউনিকেশন গ্যাপ একদমই না হয়। রিভিউ অ্যান্ড টেকনিক হচ্ছে না, কোথায় আটকে আছে সেগুলো রিভিউ করতে হবে। আর টেকনিক্যাল ইন্টারচেঞ্জ, সবসময় টেকনিক পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের সব তো হচ্ছেই। তো সেই টেকনিকগুলো যে আপগ্রেড, নিজেকে আপডেট এবং আপগ্রেড করা, সেই ব্যাপারগুলো ঠিকঠাক করতে হবে। আর ডিসপ্লে, তাকে একটা আহ, দেখানো যে হ্যাঁ এই জায়গাগুলো হয়েছে, এই জায়গাগুলো বাকি আছে। এটা গ্রাফিক্যাল ডিসপ্লে হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, আরো যা যা পদ্ধতি রয়েছে। আচ্ছা, টেকনিক্স, অপারেশনাল প্ল্যানিং এর টেকনিক: রিস্ক ম্যানেজমেন্ট, বাজেটারি কন্ট্রোল, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, জান্ট চার্টস। এটাকে বলে জান্ট চার্টস বা গ্যানেট চার্টস বা গ্র্যান্ড চার্টস চার্টস তো বলবে যে গান্ট চার্টস, GANT পাঠিয়ে দেবো, দেখে নেবে সেখানে গান্ট চার্ট। ও যিনি তৈরি করেছিলেন তার নাম অনুসারে এটা গান্ট চার্টস বলে, অনেকে জ্যানেট চার্টস বলে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা গান্ট চার্টস। আর গান জাস্ট একটু পড়বে, মানে পড়ে তোমার সিলেবাসে নেই, এটা পড়ার জন্য দিয়েছি। আর যেটা সিলেবাসে আছে, নেটওয়ার্ক অ্যানালিসিস, আর PERT, আর CPM, এই তিনটে জিনিস আছে। আর হিস্টোগ্রাম, মাইলস্টোন, চেক পয়েন্টস, এগুলো রয়েছে। আচ্ছা, প্রথমে বলি রিস্ক ম্যানেজমেন্ট। কোয়ালিটি অ্যাসিওরেন্স কন্ট্রোল যেটা আছে, কোয়ালিটি কন্ট্রোল বা কন্ট্রোলিং টেকনিক্স, মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট খুব ভাইটাল জিনিস। যে কোনো একটা কাজ করতে গেলাম, সেই কাজটা কতটা রিস্কি, ঠিক সময় শেষ হবে কিনা, ঠিক বাজেটের মধ্যে শেষ হবে কিনা, সেই জায়গাগুলো কিন্তু আমাকে ভাবতে হবে, সেই জায়গাগুলো কিন্তু বিবেচনা করতে হবে। ঠিক আছে, অপারেশন প্ল্যানে দেয়ার ইজ অলওয়েজ আ রিস্ক অর চান্স দ্যাট অ্যাডভার্স কন্ডিশনস অকার দ্যাট মে কজ এ প্রজেক্ট টু ফেল। না হলে এটা ব্যর্থ হতে পারে, যাতে না হয় তাহলে সেই জায়গায় মানে রিস্কটাই কিন্তু আমাকে ম্যানেজ করার দরকার পড়ে। টাইম, যেমন বলছে যে যে লাইব্রেরি
অটোমেশন সিস্টেমে আমি চালাবো ঠিক করলাম, মানে আমি ধরে নিলাম তোমরা এখন কোহা শিখছো, আমি কোহা ল্যাবেতে আমার কার্ড ক্যাটালগ ছিল এতদিন, আমি এখানে কোহা ইমপ্লিমেন্ট করব, ডেপ্লয়মেন্ট করব। তো ঠিক করলাম, এবার দেখা গেল যে বাজেট বেড়ে গেল, বাড়তেই পারে। আমি একটা বাজেট ধরে এগিয়েছি যে এখন এই এই বাজারে বাজেট সবাই বাড়িয়েছে, তো বাজেট বেড়ে গেল। এই জায়গাগুলো কিন্তু কনসিডার করতে হবে। এক নম্বর হতে পারে কস্ট, যে ধরো কোয়া ডিপ্লয়মেন্ট পুরোপুরি ক্লাউড সার্ভার সফটওয়্যারে চলে, তো যদি আমার সেই পরিমাণে এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি খুব খারাপ, তো সেখানে কিন্তু আমার টাইম বেড়ে যেতে পারে, আজকে করব হলো না, আবার কালকে দেখতে হবে। তো তাতেও কিন্তু কস্ট বাড়বে, যত সময় বাড়বে ততও কিন্তু কস্ট বাড়বে। কোয়ালিটি ব্যাপারে কি বলছে দেখো, হতে পারে যে আমার আমার লাইব্রেরিতে যারা এক্সিস্টিং স্টাফ ছিল তারা ততটা এডিকুয়েট নয় সেই সফটওয়্যারটা হ্যান্ডেল করার জন্য, তখন কিন্তু সেটা রিস্ক। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে কিন্তু তাদেরকে ট্রেন করতে হবে সেই জায়গা, মানে সেই পুরো ব্যাপারটা প্রসেসটাকে অপারেট করার জন্য, অথবা নতুন করে হায়ার করতে হবে। তো নতুন করে স্টাফ হায়ার করা কিন্তু অনেক বেশি এক্সপেন্স, হিউম্যান রিসোর্স রয়েছে তাদেরকে কিন্তু ট্রেন করে জায়গায় আপগ্রেড করাটা রাদার নতুন effective। তো এই বিষয়গুলো কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার, এইগুলো আমাকে ভাবতে হবে যে আমি দুম করে কালকে আমি কোহা লাগিয়ে নিলাম, আমার কাছে স্টাফ নেই। মানে পুরোপুরি এটা ফেল বলা যেতে পারে প্রজেক্টটা। আমাকে আগে তাদেরকে ট্রেন করতে হবে, তারপর করতে হবে, তার এক্সপেন্ডিচার কম করতে হবে। তার মধ্যে যত ভালোভাবে কাজ করা যায় কিভাবে করতে সেটা দেখতে হবে। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে হচ্ছে যে, আচ্ছা শোনা যাচ্ছে তো নাকি নেটওয়ার্ক প্রবলেম করছে কিছু, কাটাকাটি আসছে? হ্যালো? দাদা ভালোই শোনা দাদা যাচ্ছে, এর আগে মাঝে একটুখানি মাঝে একটু কেটে 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 যায়। যাচ্ছিল। হ্যাঁ স্যার, এর আগে একটু কেটে কেটে যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে তাও ঠিকঠাক। মানে কেটে যাচ্ছিল মানে কোনো কথা বোঝা যায়নি এরকম নয়, মানে কেটে যাচ্ছিল হঠাৎ করে একটু কেটে গেল দিয়ে আবার কন্টিনিউ স্টার্ট করবো? হলো এরকম আর কি হচ্ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে গ্যান্ট চার্টস। গ্যান্ট চার্টস একটা পদ্ধতি, এটা বার চার্টের মতন, হরাইজন্টাল বার চার্টের মতন। এই পুরো ব্যাপারটা কোয়ালিটি কন্ট্রোল মনিটরিং করার পুরো বিষয়টা হচ্ছে চার্টের মাধ্যমে বোঝানো। এই চার্টটা তৈরি করেছিলেন যার নাম অনুসারে তার এই জন্য বলা হয় এটাকে গান্ট বা গ্যান্ট বা জ্যানেট চার্টস। আর একটা পদ্ধতি হচ্ছে এই ক্রিটিক্যাল পাথ অ্যানালিসিস, এটা নেটওয়ার্ক অ্যানালিসিস একটা মোড, সরি একটা টাইপ। আর রিসোর্স হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম তো দেখেছো, ওই চার্ট, বার চার্ট, পাই চার্ট, এগুলো যেগুলো হয় সেগুলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আর বারের মধ্যে, বার ডায়াগ্রাম হিস্টোগ্রামের মধ্যে একটা ডিফারেন্স আছে, ওটা দেখে নেবে যখন তোমরা স্ট্যাটিস্টিক্স করবে। আর মাইলস্টোন চেক পয়েন্টস অ্যান্ড গেটস। মাইলস্টোন চেক পয়েন্টস অ্যান্ড গেটস মানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় চেক করে করে যাওয়া, একটা মাইলস্টোন অ্যাচিভ করা, চেক পয়েন্ট কি কি ছিল সেগুলোকে কভার করা, এবং গেটটা ক্রস করে নেক্সট স্টেপে যাওয়া। নেটওয়ার্ক অ্যানালিসিস যে পদ্ধতি, গ্যান্ট চার্টস আর দুটো টেকনিক, এটা হচ্ছে গ্যান্ট চার্টস, এছাড়া হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিস। নেটওয়ার্ক অ্যানালিসিসের মধ্যে হচ্ছে একটা পার্ট পিইআরটি, একটা সিপিএম। পিইআরটি হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। এই দুটো জায়গা, এই দুই পদ্ধতিতে একসঙ্গে বলা হয় নেটওয়ার্ক অ্যানালিসিস। এছাড়া হচ্ছে যে
গ্যান্ট চার্টস বা জ্যানেট চার্টস, যা বলবে। তো ফার্স্ট বলি গ্যান্ট চার্টস। গ্যান্ট চার্টস 1917 সালে তৈরি করেছিলেন হেনরি এল গ্যান্ট। তো তার নাম অনুসারে এই পদ্ধতি, এটা যে হরাইজন্টাল বার চার্ট, তো এই তার নাম অনুসারে এটা হচ্ছে যে গ্যান্ট চার্টস বা জ্যানেট চার্টস। কি কাজে ব্যবহৃত হয়? ক্যান বি ইউজ টু প্ল্যান টাইম স্কেল ফর এ প্রজেক্ট, মানে টাইম ফ্রেম সেট করার জন্য, কোঅর্ডিনেট অ্যান্ড ট্র্যাক স্পেসিফিক টাস্ক দ্যাট নিড টু বি কমপ্লিটেড ফর এ প্রজেক্ট। কি বলবো, মানে কোঅর্ডিনেশন, বিভিন্ন যে একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো সাব হেড থাকবে, সেই সাব হেডগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করা, তাদেরকে ট্র্যাক, পুরো কাজটা শেষ করার জন্য। ক্যান বি ইউজ টু এস্টিমেট রিকোয়ার্ড রিসোর্স, আমার ঠিকঠাক মতন যাতে রিসোর্সটা রিসোর্স সোর্সটা যেন ঠিকঠাক থাকে। সেটা কিভাবে হতে পারে সেটাও কিন্তু জ্ঞান চার্টের মাধ্যমে দেখানো যেতে, বের করা যায়। গ্রাফিক শিডিউলিং হোয়েন দেয়ার টাস্ক উইল বি ক্যারিড আউট। তো যখন কাজ হয়ে যাবে তখন সেটা গ্রাফিকের চার্টের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে সেটাকে দেখানো। অ্যালোকেশন অফ রিসোর্সেস নিডেড টু কমপ্লিট দ্য প্রজেক্ট, যদি না হয়ে থাকে শেষ, তাহলে শেষ করার জন্য কি ধরনের রিসোর্স দরকার, সেই অ্যালোকেশনটা। আর এই গ্যান্ট চার্টটা অবশ্যই কিন্তু ছোট প্রজেক্টের ক্ষেত্রে, স্মল প্রজেক্ট হোয়েন দ্য নাম্বার অফ টাস্ক অ্যাক্টিভিটিস আর স্মল অ্যান্ড নট কমপ্লেক্স। কিন্তু জটিল, খুব বড় বা খুব জটিলের ক্ষেত্রে কিন্তু ওই গ্যান্ট চার্ট ঠিক অ্যাডিকুয়েট নয়। The charts may be in the form of any following: scheduling of progress chart, job progress, load charts, আর হচ্ছে রেকর্ড চার্টস। এই তিন ধরনের। আর ড্রয়িং অফ গ্যান্ট চার্টস, দেখবে সেটা দিয়ে দেবো, একটা এক্সাম্পল করে দেওয়া আছে, সেই এক্সাম্পলটার সঙ্গে গ্যান্ট চার্টসটা একটু ম্যাচ করাবে, বুঝতে পারবে। আচ্ছা, পরে যেটা আছে, এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমে বললাম যে খুব বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে গ্যান্ট চার্টস ঠিকঠাক মতন নয়, ঠিকঠাক রিপোর্ট পাওয়া যায় না। ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে খুব সহজ, যেগুলো ছোট লাইব্রেরি বা ছোট অল্প দিনের কোনো প্রজেক্ট নেওয়া হলো, ধরে নাও যে কিছু আমার কাছে বই আছে, বইগুলোতে বা স্পাইন লাগানো নাই, তো স্পাইন লাগানো একটা প্রজেক্ট আমি হাতে নিলাম, সেটা কিন্তু ওই গ্যান্ট চার্টের মাধ্যমে আমি ঠিকঠাক করতে পারবো। মানে তার মনিটরিং, তার পুরো ব্যাপারটা মেনটেন করতে পারবো। কিন্তু যদি একটা বড় কোনো প্রজেক্ট হাতে নিই, যেমন ধরো যদি এই অটোমেশন করতে যায় বা ডিজিটাইজেশন করতে চায়, অবভিয়াসলি এটা কমপ্লেক্স প্রজেক্ট, তো সেখানে কিন্তু গ্যান্ট চার্টস অ্যাপ্লিকেবল নয়। তো সেখানে সেখানে নেটওয়ার্ক অ্যানালিসিস, এই পিআরটি আর সিপিএম, এই দুটোর মধ্যে একসঙ্গে করতে হবে। দেখবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, এবার আসি নেটওয়ার্ক অ্যানালিসিস। নেটওয়ার্ক অ্যানালিসিসের মধ্যে তো দু ধরনের আগেই বললাম, একটা হচ্ছে পিআরটি আর হচ্ছে সিপিএম। A খুবই effective and powerful method must be carried out. Parallel activity can be performed. Resource need to execute a project, রয়েছে এগুলোর মধ্যে। ইউজ অফ নেটওয়ার্ক অ্যানালিসিস অ্যাজ এ টুল, কিভাবে ব্যবহার করা হয়? গুড প্ল্যানিং অ্যান্ড ভিজুয়াল কমিউনিকেশন ফর এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, ক্লিয়ারলি ডিসপ্লেস ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ, ঠিক আছে, অ্যারেঞ্জেস অ্যাক্টিভিটিস, অ্যারেঞ্জ করা টাস্কগুলো নিজেদের মধ্যে, কমিউনিকেশন গ্যাপটাকে রিমুভ করা, মিনিমাইজ করা, রিমুভ না হলেও মিনিমাইজ করা, যে জায়গাগুলো করতে হবে খুব ক্রুশিয়াল এরিয়া, সেই জায়গাগুলো হাইলাইট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর কনসিডার্ড ক্রুশিয়াল আর ক্রিটিক্যাল। নেটওয়ার্ক অ্যানালিসিসের মাধ্যমে সেগুলো আইডেন্টিফাই করা যায়। নেটওয়ার্ক অ্যানালিসিসের প্রসেস কি? ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ইন্টু লজিক্যাল সিকোয়েন্স। ওই যে বললাম যে লজিক্যাল সিকোয়েন্সে প্রেসিডেন্স রিলেশনশিপ, যে কাজটা আগে করতে হবে সেই কাজটা যেন আগে করা হয়। এস্টিমেট দ্য টাইম ডিউরেশন অফ ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজের জন্য যেন ঠিকঠাক মতন টাইম ডিউরেশনটা কিন্তু এস্টিমেট করা। আর অ্যারেঞ্জ অ্যাক্টিভিটিস ইন দ্য মোস্ট এফিসিয়েন্ট সিকোয়েন্স, একই কথা, স্কিপ না করা, আগের কাজ আগে তারপরে। নেটওয়ার্ক অ্যানালিসিস হ্যাজ মোর দেন অ্যাডভান্টেজিয়াস দেন গ্যান্ট চার্ট। কোন জায়গাগুলোতে অ্যাডভান্টেজ সেগুলো লেখা দিয়ে দিয়েছি, দেখবে। নেটওয়ার্ক অ্যানালিসিস দু ধরনের, এটা 1950s মানে 1950 দশক থেকে মোটামুটি ভাবে চালু, মানে
ম্যানেজমেন্ট সেক্টরের ক্ষেত্রে একটা হচ্ছে পিইআরটি, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, অ্যান্ড সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড। পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক প্রথম ইউএস নেভি তাদের মিসাইল প্রোগ্রামের জন্য লঞ্চ করেছিল। অ্যান্ড সাধারণত এটাকে যে যে এর যে থিওরি আছে ব্যাক এন্ডে, সে থিওরিতে বলছে 4 সপ্তাহের মধ্যে আমাকে পুরো কাজটা, মানে পুরো এই এভলিউশন প্রোগ্রামটা শেষ করতে হবে, কিন্তু সাধারণত 3 থেকে 8 সপ্তাহ এটা নিয়ে থাকে। ঠিক আছে। ইম্পর্টেন্স অফ পিইআরটি কি? রিডাকশন অফ কস্ট, সেভিং অফ টাইম, যেগুলো আমার দরকার, যেগুলো আমার সব থেকে গুরুত্বপূর্ণ। আহ, সময় কমানো, টাইম বাঁচা, ডিটারমিনেশন অফ অ্যাক্টিভিটিস, এলিমিনেশন অফ রিস্ক, হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি, evolution of alternative, useful of effective control, useful of decision making, and useful of research work। এইগুলো কিন্তু এই কয়েকটা জায়গা কিন্তু পিআরটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স, মানে পিআরটি এই জায়গাগুলোকে কভার করে। আর ক্রিটিক্যাল পাথ মেথড এটা তৈরি করছেন ডুপন্ট। ডুপন্ট বলে একজন ম্যানেজমেন্ট গুরু বলা যেতে পারে, তো তিনি এই পদ্ধতি তৈরি করেছিলেন। কিভাবে কাজ করে সেটা কিন্তু এটা কিন্তু আলাদা নয়, মানে পিআরটির সঙ্গে এটা কাজ করে। ঠিক আছে। যদি পিইআরটিকে ইভেন্ট মানে ঘটনা ধরা হয়, তাহলে সিপিএম হচ্ছে অ্যাক্টিভিটিস, সেই ঘটনাগুলো মানে ইভেন্ট মানে ঘটনা বলতে আমার এইগুলো কাজ, এই যা এইগুলো হচ্ছে এগুলো অবজেক্টিভ। আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, ওই যে পাথটা অর্থাৎ অ্যাক্টিভিটিস গুলো, সেই ইভেন্টগুলোকে অ্যাচিভ করতে গেলে, সেই ইভেন্টগুলোকে কমপ্লিট করতে গেলে যে যে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যেতে হবে, সেগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ মেথডে চলে গেল। তো ক্রিটিক্যাল পাথ মেথড কি কি ফিগার আউট করা যায়, যে হাউ লং এ কমপ্লেক্স প্রজেক্ট উইল টেক টু কমপ্লিট। ঠিক আছে। হোয়েদার উই শুড ট্রাই টু স্পিড আপ দ্য প্রজেক্ট, গতি বাড়ানো দরকার নাকি কমানো দরকার, দু ধরনেরই করা যায়। আর অ্যাক্টিভিটিস কি কি রিলেটেড রয়েছে, সেই জায়গাগুলো দেখবে লিস্ট করা আছে। আর পিআরটি সিপিএম বললাম একসঙ্গে দুটোকে ব্যবহার করা হয়। পিইআরটি হচ্ছে একটা ইভেন্ট আর মাইলস্টোন, হ্যাঁ, যেটা বলছিলাম যে ইভেন্ট আর পয়েন্ট ইন টাইম আর মাইলস্টোন, যে আমার এই জায়গায় পৌঁছতে হবে। আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, হচ্ছে যে অ্যাক্টিভিটিস, সেই মাইলস্টোনগুলোকে অ্যাচিভ করতে গেলে আমার যে রাস্তা দিয়ে যেতে হবে, সেই পাথটা, এটাই হচ্ছে যে পিইআরটি সিপিএম একসঙ্গে। তো পুরো প্রসেসটা কি সেটা একসঙ্গে হয়। একটা হচ্ছে প্রিসিডেসার্স ইভেন্ট আর একটা সাকসেসর ইভেন্ট। প্রিসিডেসার্স ইভেন্ট হচ্ছে যেটা আমার পিইআরটি, আর সাকসেসরে হলো পরেরটা সিপিএম। কি কি ক্রিটিক্যাল সিপিএম এর ক্ষেত্রে কয়েক ধরনের অ্যাক্টিভিটিস আছে। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, ডামি অ্যাক্টিভিটিস। প্রিসিডেন্স রিলেশনশিপ তো সবেতেই থাকবে, আগে গ্যান্ট চার্টসেও ছিল, পরে নেটওয়ার্ক অ্যানালাইসিসেও রয়েছে। আর ডিউরেশনের মধ্যে অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, জানো যে এই সময় শেষ করতে হবে, এই সময়ের মধ্যে শেষ নাও হতে পারে। মোস্ট লাইকলি টাইম আর এক্সপেক্টেড টাইম, আমি একটা ধরে এগোচ্ছি, ঠিক আছে, তো মোস্ট লাইকলি টাইম এটার মধ্যে শেষ হয়ে যেতে পারে, না হলে এই সময়ের মধ্যে এক্সপেক্টেড টাইম। এটা পুরোটা ডিউরেশনগুলো কয়েকটা ভাগে ভাগ করা আছে। আর এছাড়াও হচ্ছে টোটাল প্রজেক্ট টাইম, আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর্লিয়েস্ট ফিনিশ টাইম, এই জিনিসগুলো রয়েছে, একটু দেখে নেবে। আর একদম শেষে পার্ট সিপিএম এর স্টেপগুলো কিভাবে, এই যে টেকনিক, এটা একটা টেকনিক, তো এই টেকনিকটাকে ক্যারি আউট করতে গেলে কোন কোন স্টেপ আমাকে ফলো করতে হবে, সেই স্টেপগুলো রয়েছে। আইডেন্টিফাই অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড বাই প্রজেক্ট, আইডেন্টিফাই দ্য প্রেসিডেন্স রিলেশনশিপ অ্যামং দ্য অ্যাক্টিভিটিস, আইডেন্টিফাই অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড বাই দ্য প্রজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভিটিগুলো কি কি, একটা প্রজেক্ট হাতে নিলে তার মধ্যে আমার কি কি কাজ রয়েছে। আইডেন্টিফাই দ্য প্রেসিডেন্স রিলেশনশিপ অ্যামং দ্য প্রজেক্ট, অর্থাৎ কোন কাজটা আগে করতে হবে, কোনটা তার পর পর আসবে, অকারেন্স। ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম রিকোয়ারমেন্টস ফর ইচ অ্যাক্টিভিটি, ডেভেলপ আ নেটওয়ার্ক ডায়াগ্রাম অফ অ্যাক্টিভিটিস। আর ডিটারমাইন দ্য আর্লিয়েস্ট অ্যান্ড লেটেস্ট ফিয়াসিবল ইভেন্ট টাইমস, ওই যে বললাম যে 4 রকমের টাইম ফ্রেম, অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, এক্সপেক্টেড টাইম। আর লাস্ট হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ, দ্য মিনিমাম টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ বলতে জটিল রাস্তা নয়, জটিল রাস্তা এই এই সেন্সে বলা যায় যে
প্রজেক্টটা কমপ্লিট করতে করতে মিনিমাম টাইমটা কি, সেটা কিন্তু এভালুয়েট করা। ঠিক আছে? আর একটা শেষে একদম এক্সাম্পল একটা করে দেওয়া আছে পার্ট সিপিএম, বোঝার জন্য, বিশেষ জটিল কিছু নয়। আর যেটুকু তোমাদের দরকার সেগুলো হচ্ছে যে কি জন্য ব্যবহার হয়, নেটওয়ার্ক অ্যানালিসিস কি, নেটওয়ার্ক অ্যানালিসিস কত ধরনের, পিআরটি আর সিপিএম বিষয়টা কি, কিভাবে করা হয়, কেন করা হয়। আহ, এটাই হচ্ছে মোদ্দা কথা, যে এটা একটা বলবে অপারেশন প্ল্যানিং টেকনিক, একটা প্ল্যানিং টেকনিক, যে কিছু কাজ করতে গেলে আমাকে কিছু প্ল্যান আমাকে করতে হবে, একটা কাজ করতে গেলে যে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা এমনি এমনি হয় না, ডে টু ডে লাইফে এমনি এমনি করা যায়, কিন্তু কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে কোনো বড় কিছু করতে হবে একটা টেকনিক ফলো করতে হবে। সে কোন টেকনিক ফলো করব, এই কয়েক ধরনের টেকনিক রয়েছে, নেটওয়ার্ক অ্যানালিসিস, আর তার মধ্যে আবার এই তার দুটো পার্ট। বেসিক্যালি এটা হচ্ছে একদম প্ল্যানিং টেকনিক। ঠিক আছে? কারো কিছু বলার আছে? থাকলে বলতে পারো। মোদ্দা ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ দাদা। কারো রেসপন্স নেই কেন? শোনা যাচ্ছে না, তাও যাচ্ছে না। আরে হ্যাঁ না ভালো মন্দ কিছু তো বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ পাচ্ছি। একটু পরে, অনেকটা পরে যাচ্ছে মনে হয় আমাদের কথাগুলো, তার জন্য। বেশ ঠিক আছে, তাহলে নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, TQM। একটা ওভারঅল সামারি করে দিচ্ছি, আর ডাইটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে। বেশ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নামেই বুঝতে পারছো যে কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বা যাই হোক, আমাদের ক্ষেত্রে লাইব্রেরি, যে টোটাল কোয়ালিটিটা ম্যানেজ করা। তো কি ধরনের নিড আমাদের সেক্টরে, লাইলাইস সেক্টরে এই কোয়ালিটির দরকারটা কি? অবশ্যই ইউজার স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু হচ্ছে আলটিমেট গোল। ঠিক আছে? তো এবারে হচ্ছে যে আগে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে কি বোঝে, টোটাল মেড আপ অফ হোল or involvement of all levels of organization. Quality, degree of excellence a product or service provides or conformance to requirements agreed upon. A management act, art or manner of handling, controlling, directing. পুরো বিষয়টা মিলে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তিনটে জিনিস নিয়ে কিন্তু এটা। আর
টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কিছু থিওরি আছে, থিওরি সংক্ষেপে তো বললাম টোটাল কি, কোয়ালিটি কি, ম্যানেজমেন্ট কি হয়, তার কিছু কিছু স্টলওয়ার্ডদের কিছু থিওরি দিয়েছে, থিওরিগুলো দেখবে। হচ্ছে টু বিকাম কাস্টমার ড্রাইভেন ইনস্টেড অফ বিং সেলফ ফোকাসড, obviously to concrete concentrate on the process rather than being preoccupied with result, to use workers heads in addition to their hands। বলছে যে টু বিকাম কাস্টমার ড্রাইভেন ইনস্টেড অফ বিং সেলফ ফোকাসড, মানে আমি দিয়ে দিয়েছি এটা নয়, কাস্টমার স্যাটিসফাই হয়েছে কিনা এটা কিন্তু হচ্ছে আসল। কনসেন্ট্রেট অন দ্য প্রসেস রাদার দ্যান বিং প্রি অকুপাইড উইথ রেজাল্টস, মানে কাজটার মধ্যে যে কনসেন্ট্রেট করতে হবে, আগে থেকে করে রয়েছে, ফল আছে সেটা নয়, এটা কারো একটা আমি কেউ একটা রেডি রেফারেন্স চেয়েছে, তার কাছে একটা লং রেঞ্জ রেফারেন্স চেয়েছে, তার কাছে আমি কিছু রেডি করে রেখে দিয়েছি, তো সেটা আরেকজন চাইলো খুব স্লাইট মডিফাইড রয়েছে, ওটাই দিয়ে দিলাম তা নয়। তো ওই কনসেন্ট্রেট করতে হবে কিন্তু প্রসেসের মাধ্যমে। আর ইউজ ওয়ার্কার্স হেড ইন এডিশন টু দেয়ার হ্যান্ডস, মানে কাজের সঙ্গে, মানে হাতের সঙ্গে সঙ্গে তাদের মাথাটাকেও কাজে লাগানো। আহ, এখানে এক্সপিরিয়েন্স একজন ওই টিকিউএম গুরু, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের গুরু, ইউএস লাইব্রেরিয়ান উনি, মিরিয়াম এ ড্রেক একটা বই আছে, তো সেই বইয়ের কিছু কিছু তার যে উক্তি, সেই উক্তিগুলো এখানে রয়েছে, আমি দিয়েছি, দেখবে যে ইনভলভ এভরি ওয়ান অফ স্টাফ, ওই যে বললাম যে মাথা, শুধু হাত নয় মাথা, আইডেন্টিফাই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কাস্টমার্স, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, provide value added service, encourage innovation, communication openly and identify staff training। আর টিকিউএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস কি বলছে, প্রডিউস কোয়ালিটি ওয়ার্ক অফ দ্য ফার্স্ট টাইম, ফোকাস অন দ্য কাস্টমার, হ্যাভ এ স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভ কন্টিনিউয়াসলি আর এনকারেজ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড টিম ওয়ার্ক। ঠিক আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আগে যেটা আমাদের ছিল ট্র্যাডিশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কিছু ডিফারেন্স আছে, যে ডিফারেন্স একটা টেবিল আছে, টেবিলটা পড়বে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আগে বলছে যে রেসপন্সিবিলিটি ফর কোয়ালিটি ইজ এন্ট্রাস্টেড টু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, শুধু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ছিল, এখন কিন্তু তা না, যে হোল অর্গানাইজেশন। ট্র্যাডিশনাল ম্যানেজমেন্টে হচ্ছে ডিসিশন আর সেন্ট্রালাইজড, অর্থাৎ ম্যানেজার মানে ওপর একদম মাথা যা বললো তাই, এখানে কিন্তু তা নয়, এখানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ করতে হবে, সবাইকে পার্টে পার্টে ঠিকঠাক মতন কাজ করতে হবে। লোয়ার লেভেল পার্সোনাল টু হ্যাভ এ হ্যান্ড ইন টেকিং ডিসিশন, মানে সেও যেন ডিসিশন মেকার হতে পারে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে একজন লোয়ার লেভেল স্টাফ। লিডার প্ল্যানস, আগেকার হচ্ছে লিডার প্ল্যানস অবজেক্টিভস অ্যান্ড অ্যাপ্লাইজ রিসোর্স থ্রু দ্য প্ল্যানস। আর এখন হচ্ছে যে অ্যাচিভ বাই ডিটেক্টিং ফ্লস, অর্থাৎ যে পড়বে দেখবে ওখানে স্কেলার চেন আছে, যে ওপর থেকে নিচে যেমন ঠিকঠাকভাবে নির্দেশটা প্রবাহিত হতে হবে, তেমন ওপর থেকে নিচ থেকে ওপর পর্যন্ত রিপোর্টটাও ঠিকঠাকভাবে উল্টোটাও হতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক কোয়ালিটি ম্যানেজ করা যাবে। আচ্ছা, ট্র্যাডিশনাল ম্যানেজমেন্টে ফোকাস ইজ ইন্টারনালাইজড, অর্থাৎ আমরা ঠিকঠাক কাজ করছি তা নয়। বর্তমানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে বলছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে বলছে ফোকাস অন দ্য কাস্টমার, সে স্যাটিসফাই হলো কিনা তবেই কিন্তু আসল। হোয়েন থিংস রং, আগে যেটা হতো যখন ভুল হলে সেটা আহ, অবশ্যই এমপ্লয়ীদের যেত, এখন এখন কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, টিকিউএম একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা দেখবে, দিয়েছি কোন সালে কিভাবে কিভাবে এটা চালু হয়েছিল, এবং বিভিন্ন রকম যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলো টিকিউএম কে কিভাবে পিডিসিএ, এই পদ্ধতিতে পিডিসিএ সাইকেলের মাধ্যমে গ্রহণ করেছিল, যে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান করো, কাজ করো, কাজটা ঠিক হচ্ছে কিনা সেটা চেক করো, এবং সেই অনুযায়ী অ্যাক্ট নাও, যে এইভাবেই কাজটা করতে হবে। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, পিডিসিএ, পিডিসিএ ডিটেলসে দিয়েছি, পড়ে দেখবে। আর আরেকটা হচ্ছে যে একটা কাজ ধরো লাইব্রেরিতে একটা কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, বা সেটা হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার জন্য একটা ফিশ বোন ডায়াগ্রাম আছে, সেই ফিশ বোন ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা কাজ ডিলে হওয়ার জন্য কি কারণ থাকতে পারে, যেমন বুক সার্কুলেশনের ক্ষেত্রে সেই কাজটা
ব্যাপারটা ডিলে হচ্ছে বা ঠিক হচ্ছে না, সেটা কেন হচ্ছে না সেটা বোঝার জন্য এই ফিশবোন সার্কেলে ব্যবহার হয়। ফিশবোন সার্কেলটা দেখবে, আর ওইগুলো তো বললাম, ডু চেক, ডিপিসিএ, ডু প্ল্যান চেক অ্যাক্ট, কিভাবে কাজ করে দেখে নেবে। অ্যাকচুয়ালি কিন্তু টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কিন্তু এই চারটে এসেন্সিয়াল পার্ট: ডু, প্ল্যান, ডিপিসিএ, চেক, অ্যাক্ট। আর টিকিউএম ইন লাইব্রেরিজ, বেনিফিটস অফ টিকিউএম ফর লাইব্রেরিজ, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি বেনিফিট পেতে পারি: ইমপ্রুভমেন্ট কাস্টমার সার্ভিস, ইমপ্রুভমেন্ট স্টাফ মোটিভেশন, এলিমিনেশন অফ ওয়েস্টেজ ইন টার্মস অফ মেটেরিয়ালস অ্যান্ড স্টাফ টাইম, ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি রেভিনিউ, মানে কিছু আয় বাড়তে পারে, রিডাকশন অফ ইউজার কমপ্লায়েন্ট, ইউজারদের অভিযোগ কমবে, ইমপ্রুভমেন্ট অফ ইউজ অফ লাইব্রেরি রিসোর্সেস, ক্রিয়েশন অফ টেনশন ফ্রি ওয়ার্ক এনভায়রনমেন্ট, an environment of customer friendliness and quest for innovation in order to improve service to library users. Above all, it brings pride to work among the library staff. আর এরিয়া, কোন কোন এরিয়াতে, এলআইএস সেক্টরে কোন কোন এরিয়াতে কিভাবে টিকিউএম ইজ অ্যাপ্লিকেবল, টিকিউএম কিভাবে কাজ করে, কিভাবে কাজ করানো যেতে পারে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে কিভাবে কাজ করানো যেতে পারে, সেই কোন কোন এরিয়াতে কিভাবে যেটা রয়েছে। যেমন ধরো ইস্যু ডেস্ক, বইটা রিটার্ন অ্যান্ড ইস্যু ডেস্ক, কমিউনিকেশন, প্রসেসিং, ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, সেলভিং, বুক সিলেকশন, বুক প্রকিউরমেন্ট প্রসেস, যাই বইগুলো লাগবে। তো একটা ধরো কলেজ লাইব্রেরি, সেই কলেজ লাইব্রেরি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টকে জানানো যে কি কি বই এখন লাগবে, আপনার দরকার ছিল একটা, কি বলবো, তাদের কাছ থেকে অর্ডার নেওয়া, ক্যাটালগিং কাজ করা, অর্গানাইজেশন মিটিংস, কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো তো দেখতে হবে। আর রেফারেন্স সার্ভিস, অবশ্যই বিবলিওগ্রাফিক সার্ভিস, রেফারেন্স সার্ভিস একইভাবে একই সঙ্গে দুটোর মধ্যে পড়ে। আর টিকিউএম বেরিয়ার কিছু রয়েছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে গেলেও লাইব্রেরিতে কিছু বেরিয়ার রয়েছে। বেরিয়ারগুলো খুব ইন্টারেস্টিং এবং খুবই সিম্পল। অ্যান্ড ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বলছে, মেনি লাইব্রেরিজ হ্যাভ এ রং নোশন দ্যাট কোয়ালিটি ইজ এক্সপেন্সিভ অ্যান্ড দেয়ারফর নো ইনিশিয়েটিভ ইজ টেকেন টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি। কোয়ালিটি কাজ করা খুব কস্টলি, দরকার নেই। এটা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। ল্যাক অফ হায়ার এক্সপেকটেশন, চলছে চলছে কি হবে এত খেটে, লোককে ভালো সার্ভিস দিয়ে দরকারটা কি, এরকম একটা মানসিকতা। ম্যানেজমেন্ট কমিটমেন্ট, অনেক জায়গাতেই আছে, অনেক যে লাইব্রেরি চলছে চলছে ওখানে বেশি মাথা ঘামানোর দরকার নেই, বেশি কি বলবো, কোনো রকম ভাবে ইনভেস্ট করার দরকার নেই, প্রয়োজন নেই। ল্যাক অফ ইনভলভমেন্ট অফ জুনিয়র স্টাফ ইন কোয়ালিটি প্রোগ্রামস, বুঝতেই পারছো, ইনঅ্যাডিকুয়েট রিসোর্স, ল্যাক অফ ইউজার ফোকাস, আর ল্যাক অফ ট্রেনিং। ওই যে বললাম যে আমাকে আগে লোকগুলো ট্রেন করতে হবে, তারপর কোয়া ডিপ্লয় করতে হবে। আর বিভিন্ন পাবলিক আর একাডেমিক স্পেশাল লাইব্রেরিতে টিকিউএম কিভাবে কাজ করে সেটা দেখে নেবে একটুখানি। তো মোটামুটি এইটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট।
আচ্ছা, হ্যালো। এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট বলতে যে লাইব্রেরিতে এক ধরনের সিস্টেমের মাধ্যমে চলতো, সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে অন্য সিস্টেমে যাচ্ছে। তো এই যে মানে আগে ছিল, বর্তমানে পাল্টে নতুন পদ্ধতিতে যাচ্ছে। তো এই যে ট্রানজিশন, এই ট্রানজিশন পিরিয়ডের সঙ্গে বা ট্রানজিশন ওয়ের সঙ্গে কিভাবে আমরা এটাকে খাপ খাওয়াবো, সেটাই হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। ঠিক আছে? তো খুব সংক্ষেপে বলে, চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এ স্ট্রাকচার্ড প্রসেস অ্যান্ড সেট অফ টুলস ফর লিডিং দ্য পার্সোনেল অফ অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ চেঞ্জেস ফর এ ডিজায়ার্ড আউটকামস। মানে পরিষ্কার যে স্ট্রাকচার্ড প্রসেস, সেট অফ টুলস অফ লিডিং পার্সোনেল অফ অ্যান অর্গানাইজেশন টু অ্যাচিভ চেঞ্জেস। যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলোর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়া। তো চেঞ্জ চেঞ্জ ম্যানেজমেন্ট কি মানে চেঞ্জ কোন কোন জায়গাতে হতে পারে বলছে, যে পারসিভিং আ সিচুয়েশন ফর চেঞ্জ, অ্যানালাইজিং দ্য এক্সিস্টিং সিচুয়েশন, ঠিক আছে, ইমপ্লিমেন্টিং চেঞ্জ অ্যান্ড মনিটরিং। তো হোয়াই চেঞ্জ অকার, চেঞ্জ কেন হয় আমাদের লাইব্রেরি ক্ষেত্রে যদি ধরে নিই, তাহলে দু ধরনের এটা মধ্যে বলছে যে ইউজার কমিউনিটি চেঞ্জ হতে পারে কিভাবে। একটা উদাহরণ যদি বলা যেতে পারে, যে একটা স্কুলে মাধ্যমিক পর্যন্ত ছিল, সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চালু হলো, তাহলে ওই যে হায়ার গ্রুপের স্টুডেন্টগুলো জন্য ইউজার কমিউনিটি, তাদের জন্য রিসোর্স লাগবে, ইউজার কমিউনিটি চেঞ্জ হলো। ফান্ড প্রোভাইডার্স, আজকে যারা ফান্ডিং করতো তারা বলছে আর পারবো না, তার নতুন ফান্ডিং আমাকে খুঁজতে হবে যদি লাইব্রেরিটাকে সার্ভাইভ করতে হয়। সাপ্লায়ার্স কিছু কিছু আমাদের সাপ্লায়ার ছিল, তারা বলছে এখন আর এই কমিশনে বই দিতে পারবো না, কমিশন কমাতে হবে, দাম বাড়াতে হবে, নাহলে নতুন সাপ্লায়ার খুঁজতে হবে। বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে। লাইব্রেরি নেটওয়ার্কস, আগে বলেছিলাম তোমাদের যখন ওই ফার্স্ট সেমেস্টার পড়েছে, তখন লাইব্রেরি নেটওয়ার্কস ব্যাপারে আলোচনা করেছিলাম, যে ধরে নিলাম যে এআইসিটি নেটওয়ার্কের সঙ্গে আমরা বা ইনফিনিটের সঙ্গে আমরা এখন রয়েছি। তো ইনফিনিট হয়তো যদি না থাকতে চাই, যদি ইনডেস্ট নেটওয়ার্ক সঙ্গে যাই, তাহলে কিভাবে সেই চেঞ্জটাকে ম্যানেজ করব। এমপ্লয়িজের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ওই নতুন কোনো সিস্টেম চালু করব, তাহলে সেই পুরনো লোকগুলোকে সাথে কি করব, এইগুলো ভাববার বিষয়। ইন্টারেস্ট গ্রুপ, লাইব্রেরি যে ইন্টারেস্ট গ্রুপ, তাদের চেঞ্জ, প্যারেন্টাল ইনস্টিটিউশন বলতে যে ধরো, ধরে নিলাম আমাদের কলেজ লাইব্রেরি। তো কলেজে যে কলেজের লাইব্রেরি, যে লাইব্রেরি, সেই কলেজের যদি ধরো কি মানে হায়ার অথরিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে লাইব্রেরির উপর সেটা এফেক্ট পড়বে। তো সেটাকে সেই যে চেঞ্জটা হলো তার সঙ্গে খাপ খাওয়াতে হবে। আর গভর্নমেন্টস অবশ্যই সরকারের সঙ্গে সবসময় সবকিছু ট্যালি করে। সরকার পরিবর্তন হলে তখন একটা এফেক্ট পড়ে, নেগেটিভ পজিটিভ বা নিউট্রাল, যাই হোক একটা এফেক্ট কিছু পড়ে। সেগুলো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল চেঞ্জ। ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জেস এর মধ্যে কি হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জেস হতে পারে। কার্ড ক্যাটালগ ছিল, ওপ্যাকে যাব, বিল্ডিং চেঞ্জ হতে পারে, এই বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে তো বিল্ডিং শিফট করতে হবে। ইনফরমেশন রিসোর্স, সিস্টেম অ্যান্ড প্রসিডিওরস, হিউম্যান রিসোর্স তো অবশ্যই, অথরিটিস, ফিনান্স, রুলস অ্যান্ড রেগুলেশন সবগুলোই চেঞ্জ হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলোর সঙ্গে ম্যানেজ করার কি বিষয়গুলো কিভাবে হয় এবং কিভাবে করতে পারবো, সেই বিষয়টাই হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। কনসেপ্ট অফ চেঞ্জ, কনসেপ্ট অফ চেঞ্জ দেখবে বলছে যে এন্ডিং অফ টাস্ক, প্রসিডিওর, রিলেশনশিপ অ্যাক্টিভিটি, ট্রানজিশন পিরিয়ড, অ্যালোয়িং অ্যাডজাস্টমেন্ট, লার্নিং, কোপিং, ট্রেনিং, আর নিউ অ্যাক্টিভিটি, রিলেশনশিপ, নতুন যে সমস্ত চেঞ্জগুলো হচ্ছে তার সঙ্গে রিলেশনশিপ কেমন থাকবে, কি প্রসেসের মাধ্যমে হবে, এই বিষয়গুলো আমাকে এখানে কনসিডার করতে হবে। এটা একটা বলছে যে কোটার্সের 8 স্টেপ 7 মডেল। হ্যাঁ, ঠিক আছে, 8 স্টেপ 7 এস মডেল। কোটার্সের 8 স্টেপ আছে, আর ম্যাকার্নির 7 এস মডেল আছে। এই মডেলগুলোর বিষয়ে একটু পড়বে, দেওয়া আছে। কন্টেন্ট অফ চেঞ্জ, কি কি কন্টেন্টে চেঞ্জ হতে পারে, রেগুলেটরি দায়িত্ব, আর কি দায়িত্ব, সেই দায়িত্বও পাল্টাতে পারে। অপারেশনাল এফিসিয়েন্সি, দক্ষতা, ম্যানেজমেন্ট চাইছে, হায়ার লেভেল ম্যানেজমেন্ট চাইছে যে আমার আরো দক্ষ লোক দরকার, তাহলে চেঞ্জ করতে হবে।
anticipatory change, কন্টিনিউয়াস চেঞ্জ, মানে সবসময় ওরা পাল্টে দেওয়া ডিসকন্টিনিউয়াস চেঞ্জ। যে একটা চেঞ্জ ম্যানেজমেন্টের কিছু জন কোটার বললাম আর কুট লেভিস এই দুজনের কিছু মডেল দিয়েছে। এই মডেলগুলো দেখবে, তিনটে স্টেপে আছে। স্যার আপনার কথা কেটে গেছে, শোনা যাচ্ছে না। বেশ, এই হলো চেঞ্জ ম্যানেজমেন্ট মোটামুটি। আর চেঞ্জ ম্যানেজমেন্ট ম্যানেজ করতে গেলে কিভাবে প্ল্যানিং করতে হবে সেইগুলো রয়েছে: কনসেপচুয়ালাইজেশন, প্রিপেয়ারিং, অর্গানাইজিং, প্ল্যানিং গ্রুপ, ডিসাইডিং, কন্ট্রোলিং, ইমপ্লিমেন্টিং এন্ড এভালুয়েটিং। আর চেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই পুরো স্টেপ বাই স্টেপ গাইডলাইন রয়েছে। ইমপ্লিমেন্টের ক্ষেত্রে ইনভলভ স্টাফ ফ্রম the very beginning and prepare them well in advance for change that will occur. ঠিক আছে, হ্যাভ মিটিং অ্যান্ড ব্রেনস্টর্ম, মানে তাদের সঙ্গে দেখা করা এবং তাদেরকে ওই ব্রেনস্টর্মিং করা, বলা যে কাজটা করো ঠিকঠাকভাবে, চেঞ্জের সঙ্গে মানিয়ে নাও। মেজর চেঞ্জেস, ইফ ইট ইজ মেজর চেঞ্জেস ট্রাই টু ইন্ট্রোডিউস ইট ইন স্টেজ টু কন্ডাক্ট এ টেস্ট রান ফার্স্ট। আগে যদি ওই যে বললাম, যদি আমি অটোমেশন শুরু করি বা ডিজিটাইজেশন শুরু করি, তাহলে যেন সেটাকে একটা পাইলট প্রোগ্রাম করে দেখে নেওয়া যে ঠিকঠাক, মানে অবজেক্টিভ ফুলফিল হচ্ছে কিনা, না কি ফেল হচ্ছে। যদি পাইলটটাতে ফেল করে তাহলে আমার খরচ কম বাঁচবে, সময় বাঁচবে, এইগুলোকে ডিসাইড করা। হ্যাঁ, মেক শিওর দ্যাট ডিউরিং দ্য চেঞ্জ ওভার ইউ মেক টাইম টু বি ফুললি ইনভলভড অ্যান্ড রেডি টু অ্যাসিস্ট whenever necessary. হ্যাভ এ রেগুলার প্রোগ্রেস রিভিউ, সবসময় রিভিউ করা। এই বিষয়গুলো পুরোপুরি চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তাই এই হলো মোদ্দা কথা, তিনটে জিনিস: টোটাল প্রোডাক্টিভ ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে ওই মনিটরিং অ্যান্ড কি বললাম ওটা, কন্ট্রোলিং টেকনিক্স, চেঞ্জ ম্যানেজমেন্ট আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই তিনটে মোটামুটি একটা সাম আপ করে দিলাম। এবারে তোমরা দেখো, পাঠিয়ে দিচ্ছি, বিষয়টা পড়ো, পড়ে দেখো যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাহলে আবার বসা যাবে। কাল হোক কালকে হয়তো দুপুরবেলা আরেকবার এই তিনটে নিয়ে আরেকবার একটু ডিসকাস করে নেবো যদি কারোর সমস্যা হয়। এখন যেহেতু আমাদের হাতে নোট নেই, তো খুবই সংক্ষেপে সাম আপ করলাম। এবার তোমরা একটু ইন ডিটেলস পড়ো। কারো কিছু বলার? কেউ কিছু বলবে? স্যার ইন্টারেস্ট গ্রুপটা কি বললেন? স্যার কিসে বলো? ইন্টারেস্ট গ্রুপ। আচ্ছা, চেঞ্জ ম্যানেজমেন্টে যদি ইন্টারেস্ট গ্রুপ চেঞ্জ হয়, মানে এই ধরো যদি একটা এক্সাম্পল নিই, কি বলবো, মনে আছে যখন সেই এসডিআই এবং সিএএস, ক্যাশ এবং এসডিআই পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে রিসার্চ টিম থাকবে, সেই রিসার্চ টিমের কে সাপোর্ট করা হচ্ছে যে সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন। তো ধরলাম রিসার্চ টিমটা যদি পাল্টে যায়, ইন্টারেস্ট গ্রুপ যদি চেঞ্জ হয়ে যায়, মানে আমি একটা ইন্ডিভিজুয়ালি, আমার লাইব্রেরিতে 5 জন স্টাফ রয়েছে, আমরা
একটা স্পেসিফিক কোনো রিসার্চ গ্রুপকে, ইন্টারেস্ট গ্রুপ বা রিসার্চ গ্রুপ, তাদেরকে ডকুমেন্ট রিসোর্স সাপ্লাই করতাম ন্যানো টেকনোলজির ওপরে। তো তারা এখন পাল্টে গেল। তো হায়ার অথরিটি বলল যে এখন তোমাদের এই 5 জনে মানে এই লাইব্রেরিটা এখন এই গ্রুপকে রিসোর্স সাপ্লাই দেবে না, তারা দেবে। কেমিক্যাল চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী রিসোর্স, সেই অনুযায়ী ম্যান পাওয়ার, সেই অনুযায়ী যাবতীয় যা কিছু পাল্টাতে হবে। এটাই হচ্ছে যে রিসোর্স মানে ইন্টারেস্ট গ্রুপ, মানে ধরা যেতে পারে ওয়ান টাইপ অফ ইন্টারেস্ট গ্রুপ চেঞ্জ হলে এইভাবে আমাদেরকে পুরো ব্যাপারটাও চেঞ্জ করতে, নিজেদেরকে চেঞ্জ করতে হবে। ওকে ঠিক স্যার। আছে? হ্যাঁ স্যার। আর কিছু? আর কেউ? হুম, ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি যে কোনো কোয়ারি নেই। পাঠিয়ে দিচ্ছি, এটা পড়ো 3টে। দেখো পড়ে কালকে না আবার। ওকে, বন্ধ করলাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।